আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব ভলপনি, একটা নাটক। লিখেছেন বেন জনসন। প্রত্যেকটা ক্যারেক্টার এখানে আমরা সাথে সাথে লিখব, আপনারাও আমাদের সাথে সাথে লিখবেন, তাহলে যেখানে অনেকক্ষণ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ভলপনি, ভলপনি লিখেছেন বেন জনসন। বেন জনসন। তো এটা এমন একটা শব্দ, ইতালিয়ান শব্দে এটা লেখা। এখানে যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টারই ইতালিয়ান শব্দে লেখা। এটা আমাদের ক্যারেক্টার অফ দ্য প্লে ভলপনি। ভলপনি। তো ইনি এমন একজন পার্সন যিনি বিবাহ শাদী করেননি, স্ত্রী পুত্র কেউ নাই, অর্থাৎ তার ইন্তেকালের পর তার বংশে আর কেউ নাই যে তার সম্পত্তি, এত সম্পত্তি তিনি অর্জন করেছেন সেটা দেখাশোনার জন্য। তো তার এলাকার যে মানুষগুলো ছিল তারা একটু লোভী ছিল যে ভলপনির মৃত্যুর পরে তার যে সম্পত্তি, তার যে ইনহেরিট, এগুলো যদি আমরা অ্যাবজর্ব করতে পারি, হাতে নাতে নিতে পারি, তাহলে আমরা কি অনেক সম্পত্তির মালিক হয়ে যাব, এরকম একটা প্রভাব ছিল। তো ভলপনি এনার একজন মেইন সার্ভেন্ট ছিল, নাম হচ্ছে মস্কা। মস্কা। তো ক্যারেক্টারের দিক থেকে এনার বয়স ছিল মাঝামাঝি বয়স, বেশি বৃদ্ধও না আবার বেশি চ্যাংরাও ছিল না। মস্কা তিনার একমাত্র সার্ভেন্ট, উঠতে বসতে যেখানে যাবেন দুইজনে সলা পরামর্শ করে সব কিছু করেন। এই দুইজন একটা মাস্টার প্ল্যান করলো যে মাস্টার সাহেব, মালিক যে আপনি অসুস্থতার ভান করবেন, দেখবেন আপনার অসুস্থতার কথা শুনে মানুষ ভাববে যে কি আপনি হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবেন। এতে করে তারা কি করবে, আপনার জন্য অনেক উপঢৌকন নিয়ে আসবে। সমাজে যারা অনেক ধনী লোক আছে, ধনী ব্যক্তি আছে, তারা আপনার জন্য কি তাদের সম্পদ, বিভিন্ন অর্নামেন্টস এনে আপনাকে জমা দিবে। এতে দেখা গেল যে আপনি আরও সম্পদশালী হয়ে যাবেন। এটা ছিল তাদের ভিতরের মাস্টার প্ল্যান। এটা বাকি সব কেউ জানতো না। তো মস্কা হচ্ছে মেইন সার্ভেন্ট। মেইন সার্ভেন্ট। তো তারা দুইজন যখন এরকম প্ল্যান করলো, প্ল্যান করার পরে প্রথম যে ব্যক্তি তাদের প্ল্যানে আটকে যায় তার নাম ছিল ভল্টর। ভল্টর অ্যাডভোকেট ছিল, লোকটা ছিল কি অ্যাডভোকেট, উকিল, বাট ছিল খুবই লোভী একজন মানুষ। সে যখন শুনেছে যে ভলপনি অসুস্থ হয়েছে, মস্কো যখন অ্যানাউন্স করেছে যে ভলপনি অসুস্থ হয়ে গেছে, সে কি করে, তার প্রাচীন আমলের একটা প্লেট ছিল, গোল্ড প্লেট, গোল্ড প্লেট, গোল্ড প্লেট, সেটা নিয়ে কি মস্কোর কাছে হাজির হয়ে গেছে যে এইটা আমি আপনাদের মালিক, আপনার মালিক বা ভলপনিকে আমি দেখতে এসেছি, সে অসুস্থ, এটা তাকে হাদিয়া অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো মস্কো তো তিনি আগে থেকেই মাস্টার প্ল্যান করেছেন, তিনি আরও বেশি পাম দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি যে এত সুন্দর একটা প্লেট এনেছেন, তিনি যখন সুস্থ হবে আমি বলে দেবো যে এটা আপনি এনেছেন, অবশ্যই অবশ্যই তার মৃত্যুর পূর্বে আপনাকে কি সম্পত্তি সব লিখে দিবে। তো সেখানে আরেকটা ক্যারেক্টারে আমরা দেখতে পাই যার নাম হচ্ছে করবাসীয়। করবাসীয়, ওল্ড ম্যান। ওল্ড ম্যান, হ্যাঁ, করবাসীয় ওল্ড ম্যান। এর বয়স ভলপনির চাইতে বেশি। দেখুন কি বড় লোভী লোক। সে ভাবছে যে আমার ছোট ভলপনি, সে যখন মারা যাবে তাকে যদি আমি কিছু উপহার দিয়ে তার মনটাকে জয় করতে পারি, তাহলে কি আমি তার সম্পত্তির মালিক হব। এবং সে মনে মনে ভাবে যে আমি তার চেয়ে বয়স্ক হওয়া সত্ত্বেও আমার পরে মৃত্যু হবে, আর অনেক দিন আমি বেঁচে থাকবো। দেখুন কত বড় লোভী মানুষ। তো সে কি করে, সে তার জন্য কিছু গোল্ড কয়েন নিয়ে আসে। এটা আনছে প্লেট, সে একবারে ছাড়াছাড়ি কি নিয়ে আসে, গোল্ড কয়েন, কিছু গোল্ড কয়েন নিয়ে হাজির হয়ে যায়। তো মস্কা এত সুন্দর উপহার যখন পেয়েছে সে আরও খুশি হয়ে যায় এবং তাকে আশ্বস্ত করে যে অবশ্যই অবশ্যই আমি মিস্টার ভল্টারকে বলবো, মিস্টার ভলপনিকে বলবো যে আপনি এই গোল্ড কয়েনগুলো এনেছেন, আপনার খুশি হয়ে সম্পত্তি আপনার নামে লিখে দিব। তো সেখানে আরেকটা ক্যারেক্টারের আবির্ভাব হয়, তার নাম ছিল করভিনো। করভিনো ছিল বিজনেসম্যান। বিজনেসম্যান, ঠিক আছে। তো করভিনো এর প্ল্যানটা আরও মারাত্মক। সে কী করছে, একবারে ডায়মন্ড এনে হাজির করছে, কোনো স্বর্ণ না, একবারে ডায়মন্ডের রিং এনে হাজির করছে। তো এটা দেখে মস্কা আরও খুশি হয়ে যায় এবং করভিনোকে বলে হ্যাঁ হ্যাঁ আপনারটাই বেশি ভালো লাগছে আমাকে, যতগুলো উপহার আমরা পেয়েছি ইনশাল্লাহ
দেখা যাক, ইনশাল্লাহ নয়, দেখা যাক আপনাকেই এই ভল্পনি তার সম্পদের মালিক করে দিবেন। তো এখানে মজার বিষয় হচ্ছে এই কর্বশীয়র একজন ছেলে ছিল যার নাম ছিল বোনারিও। হ্যাঁ, বোনারিও। তো কর্বশীয় যখন এই যে গোল্ড কয়েন দিয়ে মস্কার কাছে হাজির হয়, মস্কা তাকে বলে যে আপনাকে আমি একটা বুদ্ধি দেই, আপনি তো আমার নিজের লোক, আপনাকে আমি একটা মানে গুপ্ত একটা বুদ্ধি দেই যে আপনার যে ছেলে রয়েছে বোনারিও, একে যদি আপনি তেজ্য পুত্র করে দেন এবং আপনার যত সম্পদ আছে সব যদি ভল্পনিকে দিতে পারেন, তাহলে সে এত খুশি হয়ে যাবে তার মৃত্যুর পূর্বে সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে দিবে। এরকম একটা পায়চারা সে কর্বাসীয়কে করে। এবার দুই নম্বরে যখন এই যে কর্ভিনিও এসেছে ডায়মন্ড নিয়ে, তখন তাকেও বলে যে কি আমরা শুনেছি আপনার একজন ওয়াইফ আছে সিলিয়া সুন্দরী বিউটিফুল লেডি। তো মস্কা ভল্পনির সাথে চুক্তি করে যে আপনাকে দেখতে এসেছে কর্ভিনিও নামের একজন বিজনেসম্যান, তার একটা বউ আছে সুন্দরী, নাম হচ্ছে সিলিয়া। তো এরা তো বাটপাট, দুইজনই মালিক আর হচ্ছে চাকর, দুইজন হচ্ছে কি চরিত্রের দিক থেকে কি একটা হীন চরিত্রের লোক, বাটপার লোক, টাকা পয়সা আছে কিন্তু লোভ অহংকার চরিত্র ঠিক নেই। তো বলতেছে যে তার একটা ওয়াইফ আছে খুব সুন্দর। তো ভল্পনি বলছে এই কেমন দেখতে রে, খুব ভালো নাকি, দেখতে কি জোস নাকি, একটা বাটপার লোক। সে বলছে হ্যাঁ দেখতে খুব জোস। তাহলে কি একটা কি করা যায়, কর্ভিনিওকে বলছে যে কি আপনি যদি সম্পত্তির মালিক হতে চান, এখানে একটা করণীয় আপনাকে বলে দেই। আমাদের ভল্পনি সাহেবের একটা রোগ দেখা দিয়েছে, ডাক্তার বলেছেন যদি একটা নারীর সাথে, ইয়াং যুবতী সুন্দরী নারীর সাথে সে রাত কাটায়, সে সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ হয়ে যায়, সে যদি সেই নারীর প্রতি খুশি হয়ে যায়, অবশ্যই তার সম্পত্তি কি তাকে সে ডোনেট করতে পারে। তো যে ডাক্তারকে তিনি দেখিয়েছেন, সে ডাক্তার নিজেই সিদ্ধান্ত নিয়েছে তার মেয়েকে সে ভল্পনির সাথে দিয়ে দিবে। দেখছেন কত বড় মাস্টার প্ল্যান মস্কা খেলেছে। তো এখন এ তো একটা লোভী লোক, কর্ভিনিও একজন লোভী ব্যক্তি। সে ভাবছে যে যদি আমার স্ত্রীকে যদি একটা রাতের জন্য আমি দিই আর এত সম্পত্তি যদি মালিক হয়ে যায়, তাতে দোষের কি। তো এবার ভল্পনি যখন বলছে যে এই মস্কা, তো সিলিয়ার সাথে যে আমি আমার সময় কাটাবো, তার সাথে যে আমি ফিজিক্যাল ইন্টিমেট হবো, আগে তাকে আমি একটু দেখে নেই। তারপরে মস্কা একটা ছদ্মবেশ ধরে ওই সিলিয়া যে এলাকাতে থাকে ওই এলাকাতে কি ঔষধ বিক্রি করতে যায় হকারের মতো। সেখানে গিয়ে সে যখন ঔষধ বিক্রি করতে থাকে, তখন এই সিলিয়া এসে মস্কার সাথে ভল্পনির সাথে তার সাক্ষাৎ হয় এবং ভল্পনি তো আশ্চর্য হয়ে যায়, হ্যাঁ এ তো আসলে একটা ঝাক্কাস, একটা সুন্দরী মহিলা। তো সেখানে আনফর্চুনেটলি সিলিয়ার হাত থেকে একটা রুমাল পরে যায় এবং ভল্পনি সেই রুমালটা কিস করে যখন সিলিয়াকে দিতে যায়, তখন তার স্বামী কর্ভিনিও সেটা দেখে ফেলে সিলিয়াকে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয়, তুমি আর কখনোই সেখান থেকে বের হবে না, এবং এই যে ছদ্মবেশী ভল্পনিকে একটা পানিশমেন্ট দেয়। তো ভল্পনির মনে তো আরও আগুন ধরে যায় যে যে করেই হোক অ্যাট এনি কস্ট, যে করেই হোক এই সিলিয়াকে তার লাগবে। দেখছেন না, এদিকে এই বোনারিও কর্বাসীয়র ছেলে বোনারিওকে মস্কা বলেছে যে তোমার পিতা কিন্তু সমস্ত সম্পত্তি ভলকেনকে লিখে দিচ্ছে। তো বোনারিও বলছে না না, আমার পিতা এই কাজ করতেই পারে না। মস্কা বলছে যদি বিশ্বাস না হয় তুমি আজকে সন্ধ্যায় গিয়ে দেখবা ভল্পনির সাথে তোমার পিতা কর্বাসীয় সাক্ষাৎ করবে, ঠিক আছে। তো বোনারিও চলে গেছে। তো মস্কা বলছে তাহলে তুমি কি পাশের লাইব্রেরিতে একটু বসে থাকো, যখন তোমার পিতা কর্বাসীয় আসবে তখন তুমি সব কথা শুনতে পারবে। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাই এই যে কর্ভিনিও শালা লোভী নিজের ওয়াইফকে ফুসলায়া ফাসলায়া দাওয়াত খাওয়ার নাম করে সুন্দর করে সেজে গুজে মস্কার সামনে হাজির হয়েছে। তো মস্কা যখন দরজা খুলছে, দেখো কি ব্যাপার, এখানে তো বোনারিও এসেছে, আবার সিলিয়াও এসেছে। বোনারিকে বলে যে তুমি তাহলে কি পাশের লাইব্রেরি থেকে আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত না ডাকবো তুমি বের হবে না। তো সিলিয়াকে নিয়ে যখন ভল্পনির সাথে একটা সিঙ্গেল রুমে যখন ছেড়ে দেওয়া হয়, এই যে বৃদ্ধা বেটা ভল্পনি অভিনয় যে করছে এতদিন অসুস্থতার, লাভ দিয়ে ওঠে, চরিত্র তো খারাপ তাই না, লাভ দিয়ে উঠে তার নিজের চরিতার্থ হাসিল করার জন্য একটা মেয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে। তো ইন্দু ছিলেন একজন সুন্দরী, একজন নোবেল পার্সন মহিলা, নিজের সতীত্বকে তিনি কখনোই বিলিয়ে দিয়ে চান না, তিনি চিৎকার করা শুরু করলেন। তো পাশের ঘরে বোনারিও ছিল, তিনি তার উদ্দেশ্য ছিল তার পিতা এসে
ভলপনির সাথে কি কথা বলে, তিনি চিৎকার করে তিনি আশ্চর্য হয়ে এসে দেখেন এখানে কি জোরাজোরি চলছে। তারপরে সে ভলপনি এবং মস্কা দুইজনকে কি মার দিয়ে এখানে সিলিয়াকে উদ্ধার করে। তো বিষয়টা এখন ঘোলাটে হয়ে গেল। মস্কা দেখলো যে বাহিরের একজন লোক, সে দেখলো তার মালিক অভিনয় করছে এবং সিলিয়া সেও জানে গেল এদের তো ফাঁসাতে হবে। এই যে ভল্টার ছিল উকিল, সেও তো জমি পাওয়ার জন্য তার লোভ, তো এর সাথে যোগাযোগ করে তারা এই কেসটাকে উল্টোভাবে সাজিয়ে দিল যে কি বোনারিও নিজেই সিলিয়াকে এনেছে ভলপনির প্রাসাদে, যাতে এখানে একটা কি সিন্ডিকেট করে ভলপনিকে ফাঁসায় দিতে পারে। তো আদালতে যখন ভল্টার উকিল ছিল, সে কেসটাকে ডুপ্লিকেট করে সে ভলপনি এবং বোনারিও দুইজনে কি এদেরকে ফাঁসায় দিল, বোনারিও এবং সিলিয়াকে ফাঁসায় দিল। ফাঁসায় দিয়ে এর আরেকটা মাস্টার প্ল্যান করতে চায় যে ভলপনি কি করে, মস্কাকে তার সমস্ত সম্পত্তি লিখে দেয়, সমস্ত সম্পত্তি কি ডোনেট করে দেয়, সমস্ত সম্পত্তি ডোনেট করে দেয়। তো এটা যখন ভল্টার, করবাসিহ বা করভিনিও এই তিনজন শোনে, তারা বলে কে রে, আমরা এত কিছু গিফট দিলাম, গোল্ড প্লেট দিলাম, গোল্ড কয়েন দিলাম, ডায়মন্ড দিলাম, এ ভাবছে আমি আমার স্ত্রীকে দিয়ে দিলাম, এ বলছে আমি আমার সন্তানকে ডিসইনহেরিট করতে চাইছি, তারপরেও সমস্ত সম্পত্তি মস্কাকে লিখে দিয়েছে। তার মানে এখানে সেলিয়া এবং বোনারিওকে ফাঁসাতে ভল্টার বলেছে যে আমি যে একটা উদ্যোগ নিয়েছিলাম, একটা মিথ্যাচার করেছিলাম, এখানে আদালতে আমি রিট করব যে সম্মানিত বিজ্ঞ আদালত, এখানে আমার কি ভুল ছিল। তো মস্কা যখন ভলপনি থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে, তখন মস্কা একটা মালিকের মতো পাঠ দেখাতে শুরু করলো। ভলপনি সে নিজেও আশ্চর্য হয়ে গেল, কে রে তুই এতদিন আমার কাছে ছিলি, আজকে তোকে সম্পত্তি লিখে দেওয়ার পর আমার সাথে তুই চাকরের মতো ব্যবহার শুরু করে দিয়েছিস। তো সে কি করলো, একটা ছদ্মবেশ ধারণ করে বাইরে ঘুরতে লাগলো। তো এই ভল্টার যখন কোর্টে রিট করলো, তখন আবার কোর্ট বসানো হলো। হ্যাঁ, সেখানে যখন কোর্ট বসানো হয়, তো সেখানে মস্কা গিয়ে আবার অভিনয় শুরু করে দেয় যে না, আমার মালিক ভলপনি সে মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুবরণ করার পূর্বে সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, এখানে আমার কোনো দোষ নাই। তখনই ভলপনি তার সমস্ত ছদ্মবেশ বের করে সে সমস্ত ঘটনা বিজ্ঞ আদালতকে বলে দেয়, আসলে এই ঘটনা ঘটেছে। তখন বিজ্ঞ আদালত, যেহেতু তারা সকলেই দোষী, এক নম্বরে ভলপনি তিনি তো ছিলেন একজন ধনী সম্পদশীল মানুষ, এরকম যে আচরণ তিনি করেছেন, এটা আদালত তাকে বলল যে আপনি যে অসুস্থতার ভান করেছেন এবং মানুষের সাথে যে একটা সিনেমিনি খেলেছেন সম্পত্তি নিয়ে, তো এখানে আপনার হচ্ছে কি শাস্তি, আপনি যতদিন পর্যন্ত সেরকম অসুস্থ না হচ্ছেন, বেডে না পড়ে যাচ্ছেন, সাথে আপনার যাবজ্জীবন কারাদণ্ড আপনাকে থাকতে হবে। মস্কা মেইন মাস্টার মাইন্ড, এনাকে বলা হলো যে আপনাকে একটা যুদ্ধ জাহাজে দাস হিসেবে বিক্রি করা হবে, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কি ওই দাসত্ব বরণ করে থাকবেন। এবার কেমন লাগে, ভল্টার বেচারা সম্পত্তির জন্য নিজের চাকরি তো একটা আছেই, সরকারি চাকরি ছিল, তার যে লাইসেন্স ছিল উকিলের, সেটাকে কি তুলে নেওয়া হয়, একটা শাস্তি। এবার করবাসিহ কি করেছিল, তার সন্তানকে বঞ্চিত করতে চেয়েছিল সম্পদ থেকে। তো এখানে আদালত বলে তোমার যত সম্পদ আছে স্থাবর অস্থাবর সব বোনারিওর নামে লিখে দিতে হবে। এবার 3 নম্বর বাটপার, যে নিজের বউকে উৎসর্গ করেছে, করভিনিও বিজনেসম্যান, তাকে বলা হলো তুমি একটা দুশ্চরিত্র লম্পট মেয়া, হ্যাঁ, সম্পত্তির জন্য নিজের সুন্দরী বউকে অন্যের কাছে তুলে দিয়েছো, সুতরাং এই বউয়ের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, একে তুমি ডিভোর্স দিয়ে দাও, এবং তোমাদের যখন বিবাহ হয় যে পরিমাণ তুমি ডাউরি নিয়েছো, যৌতুক নিয়েছো, তার 3 ডবল সিলিয়াকে দিয়ে দাও। সম্মানিত শিক্ষার্থীবৃন্দু, এই নাটক দিয়ে বেন জনসন এটাই বুঝেছেন যে সত্য একদিন প্রকাশিত হয়, সত্যের একদিন জয় হয়, মিথ্যা একদিন পরাজিত হবেই, এটাই সত্য। এখানে একজন মানুষের ক্যারেক্টারকে ফুটে তোলা হয়েছে, সে তার ধন সম্পদ সমস্ত কিছু ছিল, কিন্তু উচ্চভিলাষী ছিল, কিন্তু তার চরিত্রের প্রবলেম ছিল, তার মন মানসিকতা অনেক ছোট ছিল, এটা এখানে বোঝানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য আর কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।